আপনাকে প্রশ্ন করে আমাদের বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন বুদ্ধিজীবী মানুষরা বিভিন্ন সময় বলে থাকে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থারও আমাদের বাংলাদেশে রয়েছে। আপনার মনে কি এই প্রশ্নটা কখনোই কি উঠেছে এবং তারা কিভাবে রয়েছে এবং কোন জায়গায় রয়েছে? ডিজিএফআই এর মহাপরিচালক মেজর হালিমের একটি সাক্ষাৎকার আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনারা বুঝবেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় কিভাবে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থারও আমাদের বাংলাদেশে রয়েছে এবং কোন কোন সেক্টর আছে। বর্তমানে এর থেকে আরো বিভিন্ন নতুন নতুন সেক্টর ঢুকেছে, সেটা তো আপনাদেরকে বলবো। কিন্তু সাথে সাথে 1980 সালে ডিজিএফআই এর মহাপরিচালক মোহাম্মদ মেজর হালিমের মন্তব্য আপনাদের দেখাবো, যেটা দেখলে আপনারা বুঝবেন ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থারও আমাদের বাংলাদেশে কোন কোন সেক্টরে কোন কোন জায়গায় কিভাবে তারা রয়েছে এবং তাদের কার্যক্রমকে এবং কোন কারণে ইন্ডিয়া গোয়েন্দা সংস্থা তৈরি করা হয়েছে এবং তাদের উদ্দেশ্য। সাথে সাথে একটি কথা বলতে চাই, আমাদের বাংলাদেশ ইসলামপন্থী মানুষদের বিভিন্ন সময় বিভিন্ন দেশ বিদেশ এবং রাজাকার হিসেবে প্রমাণ করতে চেষ্টা করছে বিভিন্ন সরকার এবং বিভিন্ন মানুষ। এর পিছনে রয়েছে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা এবং আমাদের বাংলাদেশের কিছু জায়গা নিয়ে আলাদা একটি হিন্দু রাষ্ট্র বানাইতে চেয়েছিল ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা। সেই হিন্দু রাষ্ট্রের নাম দিতে চেয়েছিল বঙ্গভূমি এবং কোন কোন জায়গা নিয়ে রাষ্ট্র তৈরি করতে চেয়েছে সেই জায়গাগুলো হলো কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, খুলনা, পটুয়াখালী। এই জায়গাগুলো নিয়ে আলাদা একটি বঙ্গভূমি নামে একটি হিন্দু রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল, কিন্তু মেজর কারণে এবং শেখ মুজিবুর রহমানের কারণে এই হিন্দু রাষ্ট্রটা তারা গঠন করতে পারে এবং এর পিছনেও যে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা রয়েছে, যা ডিজিএফআই এর মহাপরিচালক মেজর হালিম নিজে মন্তব্য করেছে, তার মন্তব্য শুনাবো। ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা এই বঙ্গভূমির জন্য আলাদা একটি সেনাবাহিনী তৈরি করেছিল, যে সেনাবাহিনীর প্রধান ছিল কালিদাস বৈদ্য। আর এই কালিদাস বৈদ্য মহান মুক্তিযুদ্ধের সময় বর্তমান আওয়ামী লীগের বড় একটি পদে ছিল। তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের কিছু অংশ নিয়ে তারা আলাদা একটি বঙ্গভূমি বানাইতেছিল, যার সেনাবাহিনীর প্রধান ছিল কালিদাস বৈদ্য। এই যে বর্তমানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন বাহিনী আছে, এই বাহিনী যে হয়েছে কখনো চাই না আমাদের বাংলাদেশের আলাদা কোনো সেনাবাহিনী থাকুক, দেশ রক্ষা করার জন্য কোনো বাহিনী থাকুক। আর এটাই চেয়েছিল ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা, সেটাও মেজর হালিমের কথা থেকে আপনাকে প্রমাণ করে দেবে। হ্যাঁ, এই কথাটা স্বীকার করতে হবে, মহান মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা আমাদের বাংলাদেশের জন্য সহযোগিতা করেছে। এটা তাদের জন্য তারা আমাদেরকে সহযোগিতা করেছে। পাকিস্তানকে দুভাগ করার জন্য, পাকিস্তানকে দুর্বল করার জন্য, চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্য তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। তাদের জন্য তারা সাহায্য সহযোগিতা করেছে, আমাদের বাংলাদেশের জন্য আমাদেরকে সাহায্য সহযোগিতা করেনি। এবং পাকিস্তান সবসময় যেন তাদের শক্তি, ক্ষমতা, দৌর্বল সব দিক থেকে যেন দুর্বল থাকে, এটাই তারা সবসময় চেয়েছে। এই কারণে আমাদের বাংলাদেশের মানুষকে সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু যুদ্ধের পরে তারা আমাদের বাংলাদেশকে ভেঙে আলাদা একটি হিন্দু রাষ্ট্র বানাতে চেয়েছিল, কিন্তু সেটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী হওয়ার কারণে এটা তারা করতে পারে। এবং সে সময়কার আমাদের বাংলাদেশের দুইজন প্রেসিডেন্ট বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান হত্যার পিছনে রয়ের হাত রয়েছে, সেটাও মেজর হালিমের কথা একেবারে স্পষ্ট হয়ে যায়। আমি যতক্ষণ কথা বলেছি, কোথায় থেকে বলেছি, কার কথা বলেছি, সেটাই মেজর হালিমের কথা এখন আপনাদেরকে শুনবে। দেখতে থাকেন এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই নিজস্ব মতবাদ জানাবেন। আর যারা কোন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং মেজর হালিমের মন্তব্যগুলো এবং সাক্ষাৎকারে কি বলেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার নিজস্ব মতবাদ জানাই। আপনি একসময় বাংলাদেশের অন্যতম গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তে মহাপরিচালক পদে নিয়োজিত ছিলেন। সেই অভিজ্ঞতার আলোকে দেশের রয়ের লক্ষ্য উদ্দেশ্য কি বলে আপনি মনে করেন? ভারতীয় গুপ্তচর সংস্থা প্রতিষ্ঠিত হয় 1968 সালে। র সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ছিল বহির্বিশ্বে, বিশেষ করে ভারতের পার্শ্ববর্তী দেশসমূহের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সামরিক ও সাংস্কৃতিক বিষয়ক তথ্য সংগ্রহ করা এবং তা বিশ্লেষণ করা। ভারত আঞ্চলিক সুপার পাওয়ার হিসেবে সবসময় তার প্রতিবেশী দেশসমূহের উপর প্রভাব বিস্তার করে বলয় সৃষ্টি করতে চায়। সে আরো চায় এই অঞ্চলের বড় ভাইয়ের ভূমিকা পালন করতে। ভারতের এই যে সম্প্রসারণবাদী নীতি তার বাস্তবায়নের লক্ষ্যে এরও কাজ করে। বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী একটি ক্ষুদ্র দেশ, তিন দিকে ভারত দ্বারা বেষ্টিত। এখানে রয়ের লক্ষ্য হলো প্রভাব বিস্তার করে বাংলাদেশকেও তাদের বলয়ের মধ্যে নিয়ে আসা। মুক্তিযুদ্ধে সাহায্যকারী ভূমিকা পালন করলে চায় বাংলাদেশের সব ব্যাপারে ভারতের উপর নির্ভরশীল করে তুলতে, যেখানে জনগণ হয়ে উঠবে ভারতের প্রতি অনুরাগী। এছাড়া রয়ের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশ ইসলামপন্থীদের স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা এবং বাংলাদেশকে মুসলিম দেশসমূহের প্রভাব থেকে মুক্ত রাখা। প্রশ্ন, বাংলাদেশে কিভাবে কোন সেক্টরে কাজ করে থাকে? আমাদের দেশে প্রায় সব গুরুত্বপূর্ণ সেক্টরে অনুপ্রবেশ ঘটিয়েছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী সেক্টর ভেদে গুরুত্ব আরোপ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য সেক্টর হচ্ছে মিডিয়া, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য খাত। অতি সূক্ষ্মভাবে এসব সেক্টরে অনুপ্রবেশ করে ধীরে ধীরে সকল পর্যায়ে প্রভাব বিস্তার করে। দেখা গেছে তাদের লক্ষ্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিল্পী ও শিক্ষার্থীদের বেছে নেয় এবং বিভিন্ন কৌশলে এদেরকে ক্রয় করে।
করে। এই ধরনের কৌশলের মধ্যে রয়েছে খেতাব প্রদান, ডিগ্রি প্রদান, বৃত্তি প্রদান, কম খরচে লেখাপড়ার ব্যবস্থা করা ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রণ করে তাদেরকে বিশেষ সংবর্ধনা দেয়া ইত্যাদি ইত্যাদি। আবার অনেকেরাও ভাতাও প্রদান করে থাকে। এসব ব্যক্তিবর্গ রয়ের মুখপাত্র হিসেবে কাজ করে এবং রয়ের দেয়া নীতি আদর্শ প্রচার করে। প্রচার মাধ্যম হিসেবে তারা ব্যবহার করে নিউজ মিডিয়া, জনসভা, সেমিনার, সিম্পোজিয়াম, লিফলেট, বই পুস্তক প্রভৃতি। এদিকে ভারত কখনো চায়নি যে স্বাধীন বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকুক। আজকাল প্রায় কিছু বুদ্ধিজীবী, কলামিস্ট, রাজনীতিবিদকে বলতে শোনা যায় বাংলাদেশে কোনো সশস্ত্র বাহিনীর প্রয়োজন নেই। মজার ব্যাপার হলো এই স্লোগানটি হচ্ছে রয়ের, কিন্তু উচ্চারিত হচ্ছে বাংলাদেশিদের মুখে। প্রশ্ন অস্বীকার করার উপায় নেই, 71 সালের মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছে, কিন্তু 71 পরবর্তীতে এরা এত বই দিতে শুরু করলো কেন? মুক্তিযুদ্ধে রয়ের সাহায্য আমরা উপকৃত হয়েছি, এটা অস্বীকার করার উপায় নেই। তবে এই সাহায্য ছিল একটি পূর্ব পরিকল্পিত সমন্বিত গোয়েন্দা কার্যক্রমের অংশ বিশেষ। মুক্তিযুদ্ধকালীন ভারতের স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী র বাংলাদেশের জন্য ইন্টেলিজেন্স প্ল্যান প্রণয়ন করে। সেক্ষেত্রে রয়ের স্বতঃস্ফূর্তভাবে বিনা স্বার্থে তাদের সাহায্য হাত বাড়ায় দেয়নি, বরং বাংলাদেশকে স্বাধীন করা চাইতে চিরশত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করায় ভারত অধিক মাত্রায় সচেষ্ট ছিল। ভারত চেয়েছিল বাংলাদেশে তার প্রভাব বলয় সৃষ্টি করে বাংলাদেশকে ভারতমুখী তাবেদার রাষ্ট্রে পরিণত করবে, যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক অর্থাৎ সকল ক্ষেত্রে ভারত প্রদত্ত নীতিমালা অনুসরণ করবে বাংলাদেশ। কিন্তু স্বাধীনতা প্রিয় জাতি সেটা মেনে নেয়নি। সেজন্য দু দেশের সম্পর্কের বৈরিতা শুরু হয়েছে 71-এর পর থেকে। প্রশ্ন এদেশের একজন জনপ্রিয় প্রেসিডেন্ট হত্যা, শান্তি বাহিনী, বঙ্গভূমি ইত্যাদি সৃষ্টির পেছনে রয়ের ভূমিকা সম্পর্কে আপনার অভিমত কি? কোনো কোনো মহল থেকে শোনা যায় প্রেসিডেন্ট জিয়া হত্যার নেপথ্যে রয়ের ভূমিকা ছিল। এমনও জনশ্রুতি আছে ইন্দিরা গান্ধীর সময় যে হত্যার পরিকল্পনা করা হয় এবং মোরারজি দেশাইয়ের সময় সে পরিকল্পনা বাতিল করা হয়। কংগ্রেস আবার ক্ষমতায় সে পরিকল্পনাটি পুনর্জীবিত করে। তবে এইসব বক্তব্যের সপক্ষে কোনো তথ্য বা প্রমাণাদি নেই যাতে নিশ্চিত করে বলা যাবে যে প্রেসিডেন্ট জিয়া হত্যার নেপথ্যের ভূমিকায় রয়ই ছিল। শান্তি বাহিনী এবং বঙ্গভূমি আন্দোলন নিঃসন্দেহে রয়ের সৃষ্টি, রয়দেরকে সক্রিয়ভাবে সাহায্য করে থাকে। এই সপক্ষে যথেষ্ট প্রমাণও রয়েছে। শান্তি বাহিনী বঙ্গভূমির কার্যক্রম পরিচালনা রয়ের দায়িত্ব হয়ে থাকে। এমনকি আন্তর্জাতিক পর্যায়ে শান্তি বাহিনী এবং বঙ্গভূমির সপক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য সভা, সেমিনারও আয়োজন করে থাকে। প্রশ্ন আমরা জানি বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলের মধ্যে রয়ের এজেন্ট রয়েছে। এক্ষেত্রে কোন বিশেষ দলে এদের অনুপ্রবেশ বেশি বলে আপনার ধারণা? সত্যি কথা বলতে প্রতিটি রাজনৈতিক দলের ভিতরেই রয়ের এজেন্ট রয়েছে। যেসব রাজনৈতিক দল বা যেসব সংগঠনের মতাদর্শ বা মনোভাব ভারতের মতাদর্শ বা মনোভাবের অনুকূলে তাদের সঙ্গে রয়ে খুব সহজ ইন্টারাকশন গড়ে ওঠে। এটাই হলো আমাদের বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, যাদের সাথে এত ভালো ভালো সম্পর্ক, তাদের এটাই হলো চরিত্র। আর তারা সবসময় চেয়েছে আমাদের বাংলাদেশ হোক এবং তাদের পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্রগুলো আছে যে রাষ্ট্রগুলো কখনো যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তারা সবসময় এটাই করতে চেয়েছে আর এখনো পর্যন্ত তারা এটাই করতে চাচ্ছে। যার ফলে বিভিন্ন সময় আপনারা দেখেছেন বিভিন্ন জনপ্রিয় প্রেসিডেন্ট হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশ সরকারের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জনপ্রিয় মানুষদের হত্যা করা, দেশপ্রেমিক মানুষকে হত্যা করা, বিভিন্নভাবে গুম খুন হত্যার শিকার হচ্ছে। আপনারা যদি এইসব বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও চান অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো। কিন্তু একটি কথা বলতে চাই, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যত পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন। বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ এবং বিভিন্ন সাংবাদিক, বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, আরো বিভিন্ন মানুষ আছে যারা দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কথা বলে। এই সমস্ত কথা আমাদের সামনে তুলে দেয়। তাদের এই কথাগুলো কতটুকু বাস্তব অন্য মানুষের জন্য জানতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিবেন, কমেন্ট করে ভিডিওটা এঙ্গেজটা বাড়াই দিবেন যেন অন্য মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটা কপিরাইট ফ্রি ভিডিও, যত পারেন ভিডিওটা ছাড়বেন কিন্তু একটু ট্যাগ করে দিবেন।